এখানে একটা গ্রহের চিত্র দেওয়া আছে। এই গ্রহের কেন্দ্র আমাদের বলছে গ্রহের ব্যাসার্ধ UN, সেটা আমাদের দেওয়া আছে 6.4 × 10⁻³ কিলোমিটার। এবং PQ যে দূরত্বটা, অর্থাৎ গ্রহের পৃষ্ঠ হচ্ছে আমাদের P বিন্দু, গ্রহের ভিতরে কোনো একটা বিন্দু হচ্ছে M, আর এই গ্রহের পৃষ্ঠের উপরের কোনো একটা বিন্দু হচ্ছে Q। সো এই সবগুলার ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, বা রিলেটিভ ডিস্টেন্সগুলো দেওয়া আছে আর কি। এখন আমাকে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। সো প্রথমে আমাদের বের করতে হবে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত। সো আমরা জানি যে কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণের যে ইকুয়েশন, জি ইকুয়ালস ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, যেখানে এই ক্যাপিটাল জি হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, সেটা আমরা জানি। এই ক্যাপিটাল এম হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাইতেছো সেই গ্রহের। এখন নিচে যে আর স্কোয়ারটা আছে, সেই আর স্কোয়ারের যে আরটা, সেটা মিন করে তুমি ওই গ্রহের কেন্দ্র থেকে কত দূরত্ব অভিকর্ষ ত্বরণ বের করতে চাও। এখন এই স্মল আর যেটা, সেটা যদি তোমার ক্যাপিটাল আর এর সমান অথবা তোমার বেশি হয়, স্মল আর যদি ক্যাপিটাল আর এর সমান অথবা বেশি হয়, তখন আমরা এই যে ইকুয়েশন সেটা ইউজ করতে পারি। কিন্তু আমাদের স্মল আর যদি ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হয়, তখন আমরা আর এই ইকুয়েশন ইউজ করতে পারবো না। তখন আমাদের ইউজ করতে হয় ক্যাপিটাল জি এম প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এই কেসে ক্যাপিটাল এম তোমার ওই গ্রহের ভরই মিন করবে, কিন্তু যখন আর এর মান ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হবে, স্মল আর যখন ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হবে, তখন এই যে ওই গ্রহের যে ভরটা, আমরা সম্পূর্ণ ভরটা ইউজ করতে পারবো না। সো এটা হচ্ছে পার্থক্য। সো প্রথমে আমরা এই জিনিসটা দেখবো যে কিউ বিন্দুটা কোন পজিশনে আছে, ক্যাপিটাল আর এর চেয়ে বড়, ছোট, নাকি ক্যাপিটাল আর এর সমান। সো খেয়াল করো, ক্যাপিটাল কিউটা আমাদের গ্রেটার দেন পি বিন্দু, অর্থাৎ পি বিন্দুর উপরে আছে, যেহেতু আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারি। সো এই ইকুয়েশন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা পৃষ্ঠের জন্য ইউজ করব এবং কিউ বিন্দুর জন্য ইউজ করতে পারি। তাহলে জি অফ পি, এটার ইকুয়েশন কত হবে? জি ক্যাপিটাল এম ডিভাইড বাই উপি স্কোয়ার, যেহেতু কেন্দ্র থেকে পি বিন্দুর ডিস্টেন্স উপি। আর জি অফ কিউ কত হবে? ক্যাপিটাল জি এম ডিভাইড বাই ও কিউ স্কোয়ার। সো আমরা এখন একটা কাজ করি, উভয় দুইটাকে ভাগ করে দিই। জি কিউকে জিপি দিয়ে যদি ভাগ করো তুমি, জিএম জিএম তো কাটা যাইতেছে, তাহলে ও পি স্কোয়ার হবে উপরে, আর নিচ হবে কি ও কিউ স্কোয়ার। সো এখন উপির ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, উপি কি দেওয়া আছে? হ্যাঁ, UN এবং উপি সমান। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন, UN এবং উপি সমান, যেহেতু দুইটাই ব্যাসার্ধ মিন করতেছে, তাহলে উপরে আমরা UN স্কোয়ার লিখতে পারি। UN মানে হচ্ছে 6.4 × 10⁻³ কিলোমিটার। তাহলে মিটার যদি নেই, 10⁻³ আরও দিয়ে গুণ দিতে হবে, তারপর এটার স্কোয়ার হবে আমাদের উপি স্কোয়ার, আর নিচে হচ্ছে ও কিউ স্কোয়ার। আর ও কিউ কত আমাদের? ও কিউ হচ্ছে, খেয়াল করো, ও কিউ হচ্ছে তোমার উপি সাথে আরও যখন আমরা পি কিউ অ্যাড করবো। সো ও কিউ তো আমরা একটু আগেই লিখছি 6.4 × 10⁻³ × 10⁻³ প্লাস আরও এক্সট্রা পি কিউ যোগ করতে হবে। পি কিউ কত? 100 কিলোমিটার, তার মানে 100 × 10⁻³ মিটার হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা জিপি এর ভ্যালুটা কত সেটা আমরা জানা লাগতেছে জি কিউ এর ভ্যালু বের করার জন্যে। সো জি কিউ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো জিপি কত? জিপি হচ্ছে তোমার এই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এখন খেয়াল করো, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু আমাদের দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তার মানে আমাদের জি কিউ হবে এই পুরা ভ্যালুটা ইন্টু 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। এটা যদি আমরা বের করি, আমরা দেখবো এটা প্রায় 9.5 মিটার/সেকেন্ড ইনভার্স 2 আসে অ্যান্সার। অর্থাৎ এটা তো আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপরে যাই, আমাদের অভিকর্ষ ত্বরণের মান ক্রমেই কমতে থাকে। সো ওকে, তারপরের ম্যাথটা আমাদের ঘ নম্বরে কি বলছে, যে 5 কেজি ভরের একটি বস্তুর জন্য পি বিন্দু এবং কিউ বিন্দুতে কোন বিন্দুতে তার ওজনের তারতম্য কেমন হবে, অর্থাৎ কোন বিন্দুতে সে বেশি ওজন ফিল করবে এবং কোন বিন্দুতে কম ওজন ফিল করবে। সো এটার জন্য আমরা সিম্পলিস্ট, আমরা জানি ওজন যে জিনিসটা, বস্তুর ওজন কিভাবে হয়, বস্তুর ওজন হচ্ছে W = mg। অর্থাৎ যেই বস্তু বেশি পরিমাণ অভিকর্ষ ত্বরণ ফিল করবে, সেই বিন্দুতে তার ওজন স্বভাবত কি বেশি হবে। সো আমাদের জিপি এবং
জি কিউ বিন্দুর, আচ্ছা পি এবং কিউ যেহেতু জিজ্ঞেস করছি আমরা, জিপি এবং জি কিউ এই দুইটার অভিকর্ষ ত্বরণই বের করা আমাদের মেইন টার্গেট, যার ভিতরে জি কিউর তো অভিকর্ষ ত্বরণ কিন্তু তুমি বের করছো 9.5 মিটার/সেকেন্ড ইনভার্স 2, আর জিপি সেটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 9.8 মিটার ইনভার্স 2। তাহলে এখন যদি আমরা ওজনের তারতম্য করার চেষ্টা করি, যে পি বিন্দুর ওজন ডিভাইডেড বাই কিউ বিন্দুর ওজন, তাহলে পি বিন্দুর ওজন হচ্ছে এম ইন্টু জি অফ পি বিন্দু, কিউ বিন্দুর ওজন হচ্ছে এম ইন্টু জি অফ কিউ বিন্দু। সো জি অফ পি কত? জি অফ পি হচ্ছে 9.8 আর জি অফ কিউ হচ্ছে 9.5। তাহলে আমরা দেখতেছি যে এই ভ্যালুটা গ্রেটার দেন 1, তার মানে আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে ডাব্লিউ পি ডিভাইড বাই ডাব্লিউ কিউ এই ভ্যালুটা কি গ্রেটার দেন 1। সো উভয় পাশে যদি ডাব্লিউ কিউ দিয়ে গুণ করো তাহলে তোমার ডাব্লিউ পি গ্রেটার দেন হবে ডাব্লিউ কিউ। তাহলে গাণিতিকভাবে আমরা এটা দেখাই দিলাম যে 5 কেজি ভরের বস্তুর জন্যে পি বিন্দু যে ওজনের মান সেটা আমাদের কিউ বিন্দুর ওজনের মানের অপেক্ষা কি বেশি হবে। সো এই ম্যাথমেটিক্যাল টার্মে তোমাকে এক্সপ্লেন করতে বলছে আর কি। পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষ ত্বরণ বনাম কেন্দ্র হকে দূরত্বের লেখচিত্র নিম্নরূপ। সো আমাদের এখানে একটা লেখচিত্র দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের জি ভার্সেস আর। সো অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের যেই গ্রাফটা, সেই গ্রাফটা যদি এইরকম হয় যেখানে কিছু বিন্দু আমাদের উল্লেখ করে দেওয়া আছে লেখচিত্রের উপরে, যেমন আমাদের এ বিন্দু আছে, এখানে বি বিন্দু, সি বিন্দু, কিছু বিন্দু আমরা উল্লেখ করছি এবং সেই বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর কি পরিমাণ স্থানাঙ্ক সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তাইলে আমাদের ওয়াই এক্সিসটা অভিকর্ষ ত্বরণের ভ্যালুটাকে কোন বিন্দুতে কত হবে সেটা ডিসাইড করবে, এবং এক্স অ্যাক্সিস আমাদের কোন বিন্দুটা কতটুকু দূরত্ব আছে কেন্দ্র থেকে সেটা ডিসাইড করবে। আমাদের এখানে উ হচ্ছে কেন্দ্র। আমাদের এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, আমাদের যে গ্রহটা সেটা তো বলছে পৃথিবীর মতো, তার মানে একেবারে পৃথিবীর সমান তো সব কিছু ভ্যালু হবে না। ঠিক সিমিলারলি গ্রহের ব্যাসার্ধও আমাদের 6500 কিলোমিটার দেওয়া আছে। সো আমাকে গতে বের করতে বলছে যে আমার গ্রহটার ভর কত হবে। সো এটা আমরা কিভাবে করব? সো তার আগে, এটা করার আগে আমরা একটু আমরা এক্সট্রা একটু অ্যানালাইসিস করি যে আমাদের গ্রহের অভিকর্ষ ত্বরণ বনাম তার কেন্দ্র থেকে দূরত্বের যে গ্রাফটা সেটা অ্যাকচুয়ালি কি মিন করে। এখানে তুমি লেখাচিত্র একটু খেয়াল করো, এখানে 3টা বিন্দু দেখানো আছে, একটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দু, সি বিন্দু। এখানে যে বি বিন্দুটা সেটা কোন পয়েন্টটা মিন করতেছে তোমার ওই গ্রহের, এ বিন্দুটা কোন পয়েন্টটা মিন করতেছে, সি বিন্দুটা কোন পয়েন্টটা মিন করতেছে, সেই পয়েন্ট সেই বিন্দুটা পৃষ্ঠের উপরে নাকি নিচে নাকি পৃষ্ঠে, সেই জিনিসটা তুমি যদি না জানো তাহলে এই ম্যাথটা করা একটু টাফ হয়ে যাবে। সো আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু একটু বলি যে কিভাবে আমরা বুঝবো যে কোন বিন্দুটা কোথায় অবস্থিত। সো আমরা জানি যে আমরা যখন পৃথিবীর পৃষ্ঠে থাকি, পৃথিবীর পৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন হচ্ছে জি ইকুয়ালস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেখানে জি হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাও, এটা নেসেসারি না যে তুমি শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষ ত্বরণই বের করবা, তুমি চাইলে যেই কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে পারো। তো বের করার জন্য কি লাগবে? ক্যাপিটাল জি লাগবে, যেটা আমরা জানি, ক্যাপিটাল এম এবং আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই গ্রহের ভর, এবং ক্যাপিটাল আর হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই গ্রহের ব্যাসার্ধ। সো এটা হচ্ছে আমাদের পৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন। এবং এই ইকুয়েশন একটু খেয়াল করো, তোমার সব কিছু কিন্তু ভ্যালু জানা আছে, জি, ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল আর, এই সবগুলোর ভ্যালু কিন্তু আমরা একটা গ্রহের জন্য ফিক্সড। তার মানে এই যে পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, এই পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তোমার একটা ফিক্সড ভ্যালু আছে। সো সেই ফিক্সড ভ্যালুটা কত সেটা আমরা একটু পরে বের করতেছি। সো তার আগে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা উপরে যাব তখন কি পরিবর্তন হবে অভিকর্ষ ত্বরণের সেটা একটু বের করার চেষ্টা করি। সো জি ইকুয়ালস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, যেখানে স্মল আর কি মিন করে, পৃষ্ঠের ক্ষেত্রে ক্যাপিটাল আর যে জিনিসটা মিন করতো, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন একটা নির্দিষ্ট উচ্চতায় যাও স্মল আরটা তোমার একই জিনিস মিন করবে, সেটা হচ্ছে কেন্দ্র থেকে তুমি যেই বিন্দুটাতে অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই বিন্দুর দূরত্ব। তাহলে তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কেন্দ্র পর্যন্ত, পৃথিবীর কেন্দ্র থেকে যদি পৃষ্ঠ পর্যন্ত তার ব্যাসার্ধ হয় তার দূরত্ব, তাহলে এটা থেকে তুমি যদি আরো এই উচ্চতায় কোথাও একটা ওঠো পৃষ্ঠ থেকে,
তাহলে এই সম্পূর্ণ আর প্লাস এইচ যে ভ্যালুটা সেটাই হচ্ছে তোমার এখানে স্মল আর। ফলে তুমি এখানে লিখতে পারো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে এই মানটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠে যেটা বা ওই গ্রহের পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ সেটার সাথে যদি এখন আমরা তুলনা করি, তাহলে 1 নং ইকুয়েশনকে তুমি যদি 2 নং ইকুয়েশন দিয়ে ভাগ দাও, তাহলে জি ডিভাইডেড বাই জিই ইকুয়ালস, সো জি তো আমরা পাইতেছি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জিই হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এম এবং জি এম কাটাকাটি যাবে, আর এখানে থাকবে উপরে আর, নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা জি ইকুয়ালস আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জিই, সো এটা আমরা বের করতে পারি আমাদের যে কোনো উচ্চতার জন্য আর কি। এখন আমরা যদি চিন্তা করি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ ছিল জিএইচ, সেটার আইডিয়াল ইকুয়েশন ছিল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অথবা আমরা স্মল আর স্কোয়ারও লিখতে পারি। সো দুইটা ইকুয়েশন পেলাম আমরা। আর কি বাকি আছে আমাদের? আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে চলে যাব, পৃষ্ঠ থেকে অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত হাইয়েস্ট যাওয়া যাবে। সো এই যে মাঝখানের যে ব্যবধান, সেই ব্যবধানের ভিতরে আমরা কি পরিমাণ অভিকর্ষ ত্বরণ পাবো সেটার ইকুয়েশন কি হবে? জি অফ ডি ইকুয়ালস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। আগের মতো চাইলে আমরা চাইলে লিখতে পারি, কিন্তু এখানে একটা ভুল আছে। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে অভ্যন্তরে চলে যাই, তখন পৃথিবীর অভ্যন্তরে আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাই যাই, তাহলে সেই বিন্দু থেকে কেন্দ্রে যে দূরত্ব, ধরো এই বিন্দুতে পৌঁছাইলাম, এই বিন্দু থেকে কেন্দ্রে যে দূরত্ব, আচ্ছা আমি একটু বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে পৃথিবী বা যে কোনো একটা গ্রহ। সো গ্রহের পৃষ্ঠ থেকে মনে করো আমি এতটুকু গভীরতায় চলে আসলাম। সো এতটুকু গভীরতায় আসার পরে আমাদের কেন্দ্র থেকে এখন যতটুকু দূরত্ব আছে, এই দূরত্ব নিয়ে যেই একটা বৃত্ত এখানে আমরা কল্পনা করতে পারি, সো ওই বৃত্তটার ভিতরের যেই ভর আছে, সেই ভরটুকুই তোমার এই বিন্দুতে তুমি যে পৌঁছাইছো সেই বিন্দুতে তোমার উপর ক্রিয়া করবে। অর্থাৎ এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি যে যেই বিন্দুতে আমরা অভ্যন্তরে পৌঁছাই না কেন, সেই বিন্দুর বাইরের যে খোলসটুকু, সেই খোলসটুকুর সম্পূর্ণ ভরটা এখানে অকেজো আকারে কাজ করবে। অর্থাৎ এখানে কোনো ইফেক্ট ফেলবে না, বা বাইরের ভরটা এখানে কোনো কাজ করবে না। সো এই জিনিসটা আমরা এক্সপ্লেন করছি আমাদের লেকচারগুলোতে। সো কেউ যদি চাও এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে, তাহলে সেই লেকচারগুলো দেখতে পারো। সো এখন আমরা আসি যে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের এখানে ক্যাপিটাল এম না, বরং ক্যাপিটাল এম প্রাইম নিতে হবে, অর্থাৎ নতুন একটা ভর নিতে হবে। সো সেই ভরটা কত হবে খেয়াল করো, আমরা অন্য একটা কালার দিয়ে দেখাই। এখানে ভিতরে যতটুকু ভর আছে শুধু ততটুকু ভরই নিতে হবে। এখন আমরা এতটুকু তো জানি যে আমরা যদি উপর মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে স্মল ডি ডিস্টেন্স যদি নিচের দিকে নেমে যাই, তাহলে আমাদের এই যে কেন্দ্র থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ক্যাপিটাল আর মাইনাস স্মল ডি না? কারণ ক্যাপিটাল আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে স্মল ডি যদি বাদ দাও, এটাই হচ্ছে তোমার এখানে স্মল আর এর ভ্যালু। সো এই ব্যাসার্ধের যে আয়তন এখানে তৈরি হয়েছে, সো এই ব্যাসার্ধের যে আয়তন এখানে তৈরি হয়েছে, সেই আয়তনটাই কি উক্ত গোলক বা যতটুকু ভর এখানে কাজ করতেছে সেই ভরের আয়তন। এখন আমরা তো জানি যে আমাদের ভর বের করতে হইলে আয়তনের সাথে ঘনত্বের গুণ দিতে হয়। তাহলে ঘনত্ব, সেটা আমরা ঘনত্ব আকারে রাখলাম। আর ভলিউমকে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। এখানে স্মল আর তো আর মাইনাস ডি হোল কিউব। সো এটা আমরা লিখতে পারি। সো এখন আমরা চাইলে এই ইকুয়েশনে এটা বসাই, ক্যাপিটাল জি ইন্টু 4/3 পাই রো আর মাইনাস ডি হোল কিউব। এটা হচ্ছে আমাদের ভরের মান, আর আর এর মান কত? আর মাইনাস ডি হোল স্কোয়ার। ঠিক আছে, ফলে আর ডি যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা কত পাইতেছি? এখানে আর মাইনাস ডি হোল কিউব স্কোয়ার এবং কিউবে তুমি এখানে কাটাকাটি করতে পারো। কাটাকাটি করলে তোমার থাকবে 4/3 পাই রো ক্যাপিটাল জি আর মাইনাস ডি এবং 4/3 পাই রো জি, এখানে আর মাইনাস ডি কে আমরা চাইলে স্মল আরও লিখতে পারি। সো আমাদের তিনটা ইকুয়েশন এখন আমরা একটা পাইলাম। ধরো এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন এবং এখানে আরেকটা ইকুয়েশন।
তিনটা ইকুয়েশন কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে, পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে এবং পৃথিবীর পৃষ্ঠে, এই তিনোটার সম্পর্কে ধারণা দিতেছে আমাদের যে কোন জায়গায় অভিকর্ষ ত্বরণ কত হবে। এর ভিতরে আমরা দেখতে পাইতেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই আমরা উচ্চতা যাই না কেন, এই যে জিএইচ অর্থাৎ উচ্চতা জালে জিএইচ যেটা, সেটা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর উপর ডিপেন্ড করতেছে না, কারণ এই দুটো তো কনস্ট্যান্ট। ডিপেন্ড করতেছে কিসের উপর? স্মল আর এর উপর। তাহলে সেটা যদি আমরা ডিপেন্ডেন্স আকারে দেখাই, জিএইচ ইকুয়ালস 1/r², তার মানে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে তুমি যতই পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে চলে যাও। আর জিডি যদি তুমি বের করো, যে তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি অভ্যন্তরে চলে যাও, তখন 4/3π ρg সবগুলোই কনস্ট্যান্ট, তখন তোমার জিডি সেটা আর এর সমানুপাতিক, অর্থাৎ তুমি যতই ভিতরে আসো না কেন সেটা সমানুপাতিক হারে কমবে। অর্থাৎ তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলেও কমে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে গেলেও কি হইতেছে? কমতেছে। তার মানে কি পৃথিবীর পৃষ্ঠে কি থাকবে? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ স্থির থাকবে। এবং এই লেখচিত্র যদি খেয়াল করো, এখানে কিন্তু সেই জিনিসটাই আমাদের ইঙ্গিত দিতেছে। এই কেন্দ্র থেকে, কেন্দ্র তো অভিকর্ষ ত্বরণ 0, কারণ কেন্দ্রে এখানে তোমার স্মল আর এর মান কত হবে? কেন্দ্রে স্মল আর এটা হবে কত? 0। এই কারণে অভিকর্ষ ত্বরণ 0। তো তুমি কেন্দ্র থেকে যতই উপরে যাইতেছ বা 0 থেকে যতই তুমি কেন্দ্রে কেন্দ্র থেকে যতই তুমি ব্যাসার্ধের দিকে যাইতেছ, তোমার অভিকর্ষ ত্বরণও কি হইতেছে? আস্তে আস্তে বাড়তেছে। ফলে এই জায়গাটা তোমার জি অফ ডি ইজ প্রপোর্শনাল টু আর, এটার রূপে কাজ করবে। তাইলে বি বিন্দুতে তুমি একটা হাইয়েস্ট ভ্যালু পাবা। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে গেলেও কমে, পৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে, তার মানে পৃষ্ঠে কি সর্বোচ্চ ভ্যালু না? তাহলে যে সর্বোচ্চ যে ভ্যালুটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পৃষ্ঠ। আর এই অবস্থানে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। ওকে, সো এখন আমাদের বোঝা গেছে। এখন আমরা গ্রহের ভর বের করি। সো গ্রহের ভর বের করার জন্য আমরা কোন অভিকর্ষ ত্বরণটা ইউজ করব? আমরা জি ইজ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ অভ্যন্তরের জন্য আমাদের ডি এর ভ্যালুটা জানা লাগবে এবং আমাদের একটা নির্দিষ্ট উচ্চতার জন্য এইচ এর ভ্যালু জানা লাগবে। এইটার ভিতরে আমরা কোনো ভ্যালুটাই কিন্তু এখানে জানি না। আমরা কি জানি রাদার? আমরা জানি পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ থাকে কনস্ট্যান্ট। তাহলে এখানে ডি এবং এইচ এই টাইপের কোনো ভ্যালু কিন্তু আমাদের এখানে দরকার পড়ে না। আমাদের কি দরকার পড়ে এখানে? আমরা জানি যে পৃষ্ঠের জন্য যে অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম ডিভাইড বাই r², যেখানে জি এর মান 9.801 দেওয়া ছিল। ক্যাপিটাল জি তো আমরা জানি, ক্যাপিটাল জি হচ্ছে আমাদের 6.673 10⁻11 ইন্টু ক্যাপিটাল এম, সেটা বের করতে বলছে আমাদের, ইন্টু আর স্কোয়ার হচ্ছে 6500 কিলোমিটার। সো আরও 3টা জিরো দিলে মিটারে চলে যাবে স্কোয়ার। ফলে এখান থেকে যদি আমরা ক্যাপিটাল এম এর মান হিসাব করি, তাহলে কিন্তু আমরা ওই গ্রহটার ভর পেয়ে যাব, যেটা আমাদের প্রায় 6.205 10⁻28 বা 24 কিলোগ্রাম আসতেছে। সো এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। সো তারপর আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার কোয়েশ্চেনটা আগে একটু পড়ি আমরা। কোয়েশ্চেনে বলছে কি, তুমি এ প্রাইম হতে বি প্রাইম এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব যে এক না, সেটা দেখাইতে হবে। সো আমরা যদি লেখচিত্র একটু খেয়াল করি, এ প্রাইম বিন্দুটা হচ্ছে ওই তোমার কেন্দ্র থেকে ওইটুকু দূরত্ব, যেই দূরত্বে তোমার অভিকর্ষ ত্বরণের মান 6.534 হবে। এবং তোমার বি প্রাইম হচ্ছে ওই পয়েন্টটা যেটা হচ্ছে তোমার পৃষ্ঠ, এবং সি প্রাইম হচ্ছে ওই পয়েন্টটা যেটা হচ্ছে যেখানে তোমার অভিকর্ষ ত্বরণ 6.534। অর্থাৎ আমরা তো জানি যে পৃষ্ঠ থেকে নিচে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে, পৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে। তাহলে কমতে কমতে এমন একটা পজিশন তো পাবো আমরা অভ্যন্তরে এবং পৃষ্ঠে, যেখানে দুইটারই অভিকর্ষ ত্বরণ সমান হয়ে যাবে। তাহলে সেই সমান ভ্যালুটা 6.534। সো এই দুইটা সমান ভ্যালুর জন্য আমরা অভিকর্ষ ত্বরণ বের করব। তো অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে জি অফ ডি, বা প্রথমে আমরা জি অফ এইচ বের করি। জি অফ এইচ এর জন্য আমরা একটু আগে ইকুয়েশনটা দেখছিলাম যে আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কোয়ার ইন্টু জিই। সো এখানে আমাদের জি এইচ এর মান কিন্তু আমাদের এখানে জানা আছে, কারণ জি এইচ হচ্ছে 6.534। সো 6.534 ইকুয়ালস আর অফ এইচ। আর তো আমরা জানি 6500,000 প্লাস এইচ ডিভাইড বাই 6500,000 এই পুরাটার হোল স্কোয়ার ইন্টু জি অফ ই, যেটা আমরা জানি 9.801। সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেটারে ক্যাপিটাল এইচ এর মান বের করো,
তাহলে এখানে তুমি দেখবা যে তোমার এখানে ক্যাপিটাল এইচ আসতেছে প্রায় 1.46 ইন্টু 10⁶ মিটার। ওকে, সো এটা গেল। তো তারপর আমরা আসি এখানে আমাদের জি অফ ডি যে ইকুয়েশন। সো জি অফ ডি এর ইকুয়েশনে আমরা যে জিনিসটা ডিরাইভ করছিলাম সেটা ছিল 4/3 পাই রো জি আর মাইনাস ডি। হুবহু এই জিনিসটা আমরা চাইলে ধরো একেবারে পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ আছে সেটার জন্য আমরা করতে পারি 4/3 পাই রো জি। পৃষ্ঠের ভিতরে স্মল ডি এর মান কত একটু বলো তো। এখানে স্মল ডি ছিল যে তুমি পৃষ্ঠ হতে কতটুকু গভীরতায় গেছো, অর্থাৎ পৃষ্ঠ হতে গভীরতা। সো আমি যদি পৃষ্ঠেই দাঁড়ায় থাকি আমার পৃষ্ঠ হতে গভীরতা কত হবে, 0ই তো থাকবে। তাহলে তখন ক্যাপিটাল আর হবে না ইকুয়েশন। সো তখন যদি তুমি জিডি কে জি অফ ই দিয়ে ভাগ দাও তাহলে দেখো উপরে শুধুমাত্র তোমার আর মাইনাস ডি থাকতেছে আর নিচে থাকবে এখানে আর। ফলে এখানে ক্যাপিটাল জি অফ ডি হবে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি অফ ই, বা 1 মাইনাস ডি তো আমরা জানি না, সেটাই বের করব। আর ক্যাপিটাল আর হচ্ছে 6500 ইন্টু 9.801, আর এখানে হবে 6.534। সো এখান থেকে যদি তুমি ফাইনালি ক্যালকুলেশন করে স্মল ডি বের করো দেখবা যে এখানে স্মল ডির ভ্যালু আসতেছে প্রায় 2.167 ইন্টু 10⁶ মিটার। ফলে আমরা লক্ষ্যই করতেছি যে আমাদের ডি এবং এইচ এর ভ্যালু দুইটা সমান না। ফলে এখানে কোয়েশ্চেনে যে জিনিসটা বের করতে বলছে যে দুইটা কি সমান ভ্যালু কি না সেটা যাচাই করো, বা আমরা তার স্টেটমেন্টটা প্রুফ করে দিলাম যে তোমার এ প্রাইম হতে বি প্রাইমের যে ডিস্টেন্স, সো এ প্রাইম বি প্রাইম ডাজেন্ট ইকুয়াল বি প্রাইম সি প্রাইম। একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক স্থাপনের জন্যে 70 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখছেন, এবং এখানে তোমাকে বলা আছে পৃথিবী নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে। তারপর পৃথিবীর ভর, ব্যাসার্ধ, মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে যেটা তোমাকে ইউজ করতে হবে। সো গতে তোমাকে বের করতে বলছে পৃথিবীর ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি অক্ষাংশে বস্তুর রৈখিক বেগ কত, অর্থাৎ আমার একটা ঘূর্ণনশীল বস্তুর রৈখিক বেগ প্রয়োজন। সো রৈখিক বেগের ইকুয়েশন কি আমরা জানি, রৈখিক বেগ হচ্ছে v ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড বাই আর, সরি উল্টা লিখছি, v ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, ওমেগা ইকুয়ালস টু v বাই আর। তাহলে v ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, তার মানে আমার যে বস্তুটা ঘুরতেছে বৃত্তাকার পথে সেই বৃত্তাকার বস্তুর দুইটা ইনফরমেশন আমাকে প্রয়োজন। এক হচ্ছে তার কৌণিক বেগ, সেই কৌণিক বেগটা আমরা কীভাবে বের করব, আমরা জানি কৌণিক বেগের ইকুয়েশন হচ্ছে 2π ডিভাইড বাই টি। এখানে যেহেতু যেই বৃত্তাকার পথে ঘুরতেছে বস্তুটা সেই বৃত্তাকার পথটা পৃথিবীর একটা সারফেসের উপরে, তাহলে তুমি চিন্তা করো বস্তুটা যদি এই অবস্থানে থাকে পৃথিবীর কেন্দ্র তো হচ্ছে এই পজিশনে। এখন যেহেতু তুমি পৃথিবীর আহ্নিক গতি নিয়ে কাজ করতেছো এখানে, তাহলে পৃথিবী যে ভেলোসিটিতে ঘুরবে এখানে যে বস্তুটা আছে সে কিন্তু সেই ভেলোসিটিতে ঘুরবে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি, পৃথিবীর ব্যাসার্ধ এবং বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে, দেখো তো দুই ব্যাসার্ধটা কি সেম হবে? দুইটা কিন্তু সেম ব্যাসার্ধ হবে না। ধরো এটা যদি তোমার পৃথিবীর ব্যাসার্ধ হয়, এই বস্তুর যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের সমান না, তাহলে এই বস্তুর যে ব্যাসার্ধ এটা হচ্ছে স্মল আর, সেই স্মল আরের মানটাই বের করতে হবে। কিভাবে বের করবো আমরা সেটা আমরা পরে আসতেছি। প্রথমত ওমেগার মানটা আমরা বের করি 2π ডিভাইড বাই টি। টি মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টাকে সেকেন্ডে নিলে 86,400 সেকেন্ড। তাহলে তুমি যদি এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নাও এটা মান হবে 7.27 ইন্টু 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওমেগার মান বের হয়ে গেছে। এখন আমাদের দরকার শুধুমাত্র আর এর ভ্যালু। কীভাবে বের করবো আমরা আর এর ভ্যালু একটু খেয়াল করো। প্রশ্নে তোমাকে বলছে তুমি 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে বস্তুর রৈখিক বেগ বের করো, অর্থাৎ এখানে যে তোমার যে অক্ষাংশের ভ্যালু সেই অক্ষাংশের ভ্যালুর মান দেওয়া আছে তোমার কত, 70 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি তোমার 70 ডিগ্রি হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা আমাদের ভ্যালু, তাহলে এই কোণটা কত হবে, এটাও ল্যামডা, অর্থাৎ এটাও 70 ডিগ্রি হবে। তাহলে এখানে তুমি যে একটা সমকোণী ত্রিভুজ পাইতেছো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, ধরো এই সমকোণী ত্রিভুজ এখানে আছে, এই সমকোণী ত্রিভুজে এই বাহুটা হচ্ছে ক্যাপিটাল স্মল আর, এই যে বাহুটা অতিভুজটা সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, অর্থাৎ গ্রহের ব্যাসার্ধ। তাহলে থিটার মান যদি আমরা জানি 70 ডিগ্রি, তাহলে আমাদের
ভূমি এবং অতিভুজের ভিতরে সম্পর্ক প্রকাশ করতে হবে। তাই আমি কোন সূত্র দিয়ে ভূমি অতিভুজের সম্পর্ক প্রকাশ করতে পারি? কস থিটা দিয়ে। তার মানে কস 70 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আর ডিভাইড বাই ক্যাপিটাল আর। তার মানে তোমার স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর কস 70 ডিগ্রি, আর স্মল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা প্রশ্নে বলাই আছে আমাকে 6400 কিলোমিটার বা 6.4 × 6 মিটার। তাহলে এটা যদি তুমি এখানে বসাও তাহলে তোমার এই যে স্মল আর এর ভ্যালু হবে 2.189 ইন্টু 10⁻6 মিটার। তাহলে এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাইতে হবে 7.27 ইন্টু 10⁻⁻5 ইন্টু 2.189 ইন্টু 10⁻6। তাহলেই আমি ওই বস্তুর রৈখিক ভেলোসিটি বের করতে পারবো, যেটা আসবে আমার 159.14 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে গ এর মান। ঘতে বলছে আবর্তনজনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুর ওজন বাড়বে নাকি কমবে সেটা বের করতে হবে। তো আমরা জানি একটা বস্তু যখন পৃথিবীর যে আহ্নিক গতি আছে সেই আহ্নিক গতির জন্য যখন বস্তুটা পৃথিবীর সাথে সাথে রোটেটে থাকতে হয় বা একটা রোটেশনে থাকতে হয়, তখন তার যে অনুভূত অভিকর্ষ ত্বরণ সেটা হয় জি ল্যামডা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় পৃথিবীর যে আগের যে অভিকর্ষ ত্বরণ ছিল সেটা থেকে। কতটুকু পরিবর্তন হয় আমরা জানি, জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জিই ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে জিই মানে হচ্ছে তোমার পূর্বের অভিকর্ষ ত্বরণ। এখন প্রশ্নে বলা আছে যে তুমি যে অভিকর্ষ ত্বরণটা ইউজ করবে পৃথিবীর, সেটা অভিকর্ষ ত্বরণ জি অফ ই হচ্ছে 9.77। এটা তোমাকে ধরতে বলছে। সো যেহেতু ধরতে বলছে এটা ধরেই করতে হবে তোমাকে, মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন ওমেগার ভ্যালু কিন্তু আমরা গতে বের করছি, কত ছিল খেয়াল আছে কি? 7.27 ইন্টু 10⁻⁻5 হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 আর কজ স্কোয়ার ল্যামডা, তার মানে কজ 70 ডিগ্রির স্কোয়ার। তাহলে 9.77 থেকে যদি বাকি মানটা বিয়োগ দাও তাহলে দেখবে তোমার মান আসতেছে 9.766 মিটার পার সেকেন্ড, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে অভিকর্ষ ত্বরণ কমছে। এবং আমরা জানি আমাদের যে ওজনটা অনুভূত হয়, যে সেই ওজনটা কিন্তু প্রকৃত যে ওজন হওয়ার কথা ছিল, অর্থাৎ ডাব্লিউ নট যেটা হওয়ার কথা ছিল এম জি অফ ই, সেটা যদি তুমি বের করো 70 ইন্টু, আচ্ছা বস্তুর ভর দেওয়া আছে 70 কেজি, 9.77, তাহলে 683.9 নিউটন। বাট ডাব্লিউ প্রাইম যেটা সেটা কি হবে? এম জি ল্যামডা, সেটা হবে তোমার 70 ইন্টু 9.766। এটা যদি তুমি করো তাহলে হবে 683.62 নিউটন। অর্থাৎ ওজনের যে পরিবর্তনটা হয়েছে তোমার ওই যে আহ্নিক গতির ঘোরার ফলে, সেই পরিবর্তনে কিন্তু খুবই সামান্য। ঠিক আছে, সামান্য হইলেও আমাকে বের করতে বলছে কতটুকু পরিবর্তন হবে। তাহলে আমি সেই ডেল্টা ডাব্লিউটা যদি আমি বের করি, ক্লিয়ারলি দেখতে পাইতেছি পূর্বে আমার ওজনটা পরের তুলনায় মান বেশি, তাহলে ওমেগা নট মাইনাস ওমেগা প্রাইম, তার মানে আমার, আচ্ছা এখানে একটু ভুল গেছে আমাদের, এই মানটা 683.9 হবে। ঠিক আছে, তাহলে তো তোমার যে পার্থক্য ওজনের সেটা আরও কমে গেল, তাহলে পার্থক্য হবে 0.28 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আবর্তনজনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুটার ওজন কি হইল আগে থেকে কমে গেছে। প্রশ্নটি খেয়াল করি আমরা, এখানে বলা আছে একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধের ভ্যালুগুলো দেওয়া আছে, এবং এটা যেহেতু কাল্পনিক ভর অবভিয়াসলি কোনো জানা গ্রহের ভরগুলো আমাদের দিবে না। তারপর বলা আছে গ্রহটা নিজ অক্ষে 6 ঘন্টায় একবার আবর্তন করে এবং ওই গ্রহের ঘূর্ণনক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থানে কোনো বিন্দুতে 100 কেজি ভরের একটি বস্তু রাখা হয়েছে। সো এই হলো প্রাথমিক আমাদের কোয়েশ্চেন। এখন আমরা দেখি গতে কি বলছে। বলছে উক্ত গ্রহের পৃষ্ঠে, একটা শব্দ মাথায় রাখাতে হবে যে এখানে বলছে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। সো আমরা তো জানি যে যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের জন্য আমাদের ইকুয়েশন ইউজ করতে হবে জি ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন যেই গ্রহের জন্য বের করতে বলবে ওই গ্রহের জন্য আমাদের ওই গ্রহের ভর লাগবে, ওই গ্রহের ব্যাসার্ধ লাগবে, এবং মহাকর্ষ ধ্রুবক সবার জন্য তো সেমই থাকে। ঠিক আছে, তো এখানে সবগুলো ডাটাই প্রোভাইড করা আছে। এম এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এই যে ভ্যালুটা এটা হচ্ছে আর এর মান, সব ভ্যালু দেওয়া আছে। সো এখানে জি এর মান বের হয়ে যাবে এত মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো আমাদের গেল
তারপর আসে গ্রহ। গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে। আমরা এখানে কোয়েশ্চেনটার সেকেন্ড পার্টটা দেখে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে গ্রহটা নিজ অক্ষে 6 ঘন্টার একবার আবর্তন করে। সো এই গ্রহটাকে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, সো মনে করো এটা হচ্ছে সেই গ্রহ। এখন যেহেতু বলছে নিজ অক্ষ, সো আমরা চিন্তা করে নিই অক্ষটা হচ্ছে এটা। সো গ্রহটা এই অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে। সো ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি অঙ্ক। এখন ঘূর্ণন অক্ষ তো হচ্ছে এটা, সো এইটার সাথে 45 ডিগ্রি অক্ষাংশ মানে এটা হইতে পারে, সো 45 ডিগ্রি, ঠিক আছে। সো এইখানে একটা 100 কেজি ভরের বস্তু আছে। সো এই কোয়েশ্চেনে যে বলছে যে বস্তুটার ওজনের কিরূপ পরিবর্তন হবে, এখানে কোয়েশ্চেনটার ভাষা দেখে আমরা বুঝতে পারতেছি যে বস্তুটা যে বৃত্তাকার পথে আবর্তন করতেছে, নিজ অক্ষের চারদিকে যে ঘুরতেছে, অর্থাৎ বস্তু তার যে আহ্নিক গতি একটা আছে, সেই আহ্নিক গতির কারণে বস্তুর এইখানে তাই সে কিছু পরিমাণ কম ওজন অনুভব করে। অর্থাৎ সে, আমরা ধরি, আমরা ডেরিভেশনে দেখছিলাম এটা যদি হয় বিষুব রেখার সাথে সে যদি ল্যামডা অ্যাঙ্গেলে অবস্থান করে কোনো একটা অক্ষাংশে, তাহলে সেই ল্যামডা অক্ষাংশের জন্য অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি তার পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণের মান থাকা উচিত বা থাকবে, বা বলতে পারো যে যেটা পৃথিবী যদি না ঘুরতো, সরি এখানে তো অজানা গ্রহ বলছে, অজানা গ্রহটা যদি না ঘুরতো তাহলে যে অভিকর্ষ ত্বরণ থাকতো আর গতে যেটা বের করছে সেই ভ্যালুটা থেকে আমাদের একটা পোর্শন মাইনাস করতে হয়। সেই পোর্শনটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক আছে। অর্থাৎ এতটুকু অভিকর্ষ ত্বরণ হারায়। সো এই অভিকর্ষ, তো আমরা এখানে অজানা কোন কোন রাশিগুলো আছে, আর আমাদের জানা আছে ল্যামডাও জানা আছে, ওমেগা শুধুমাত্র অজানা। সো এখানে ওমেগা কি, ওমেগা হচ্ছে এই গ্রহের জন্য কৌণিক ভেলোসিটি। অর্থাৎ আমরা জানি যে কোনো গ্রহের কৌণিক ভেলোসিটি বের করার একটা উপায় হচ্ছে টোয়াইস পাই বাই টি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানেই কৌণিক বেগ, ঠিক আছে। সো ওই কনসেপ্ট অনুযায়ী আমরা এই জিনিসটা বের করতে পারি, যেখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে সে 6 ঘন্টায় একবার আবর্তন করে ফেলে। সো তার টাইম পিরিয়ড হচ্ছে 6 ঘন্টা। সো আমরা 6 ইন্টু 3600 সেকেন্ড সবগুলোকে এসআই এককে যদি পুট করি, সো যে ভ্যালুটা বের হবে এটা হচ্ছে এই মোমেন্টে সে যতটুকু অভিকর্ষ ত্বরণ অনুভব করতেছে 100 কেজি ভরের বস্তু, সে অভিকর্ষ ত্বরণের মান, অর্থাৎ প্রকৃত ওজন ডাব্লিউ রিয়েল হবে এম ইন্টু জি ল্যামডা। ভর তো আর চেঞ্জ হবে না জায়গা ভেদে। সো এটা হচ্ছে তার প্রকৃত ওজন, যেখানে তুমি দেখতেছ জি ল্যামডার যে ভ্যালুটা এটা অবশ্যই কম হবে পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ থাকার কথা গ্রহটার সেটার থেকে। অর্থাৎ সে অবশ্যই কিছু পরিমাণ ভর হারাবে, ঠিক আছে। তারপর সেই হারানো ভরটাই আমাদের বের করতে বলছে। সো এখন চলো আমরা দেখি সলিউশনটা। আমরা প্রসিডিওরটা হয়তো বুঝতে পারছি। সলিউশনে গতে তো ইজি, জি এম বাই আর স্কোয়ার সবগুলো ভ্যালু পুট দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। আর ঘতে বলছে কি, ঘতে বলছে আমাদের ওই যে তার কতটুকু ওজন হারাবে। সো আগে জি ল্যামডা বের করব। সো ফার্স্টে আমাদের ওমেগার ভ্যালুটা বের করতে হবে। সো আমরা ক্যালকুলেশন করে সব কিছু যদি ইনপুট করি আমরা দেখব ডেল ডাব্লিউ হচ্ছে 14 নিউটন। সো 14 নিউটন সে ভর বা ওজন, ভর না বরং 14 নিউটন ওজন সে হারাবে। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ। কোয়েশ্চেনে বলা আছে একটা উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং আমাদের জি এর মানে দেওয়া আছে এখানে। গ নাম্বার আমাদের বের করতে বলছে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করেছিল নির্ণয় করো। সো সেটা বের করার জন্য আমাদের আগে দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে। কত উচ্চতায় অবস্থান করছে, অর্থাৎ আমাদের এইচ এর মান বের করতে হবে। আমাদের এখানে কি বলা আছে, একটা উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। অর্থাৎ এই যে 12 ঘন্টাটা এটা তার টাইম পিরিয়ড। সো তার টাইম পিরিয়ড দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে, জি এর মান এটাও প্রোভাইড করা আছে। সো আমরা জানি টাইম পিরিয়ডের সাথে উচ্চতার যে সম্পর্ক সেটা সূত্রটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2 পাই রোট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম। ওকে, বা এটাকে চাইলে আমরা আর একটু শর্ট করে লিখতে পারি 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই, আচ্ছা, জি এম, এটাকে আমরা চাইলে জি ইন্টু আর স্কোয়ার লিখতে পারি,
যেহেতু অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন থেকে এটা আসছে, সো আমরা চাইলে নিচে জি আর স্কোয়ার এটাও লিখতে পারি। সো এটা যদি আমরা লিখি এখন সবগুলো যদি আমরা মানগুলো যদি বসাই, এখানে শুধুমাত্র এইচ অজানা, সো সেই এইচ এর মানটা আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো। আশা করি গটা বুঝতে পারছো। আচ্ছা, ঘ নাম্বার কোয়েশ্চেন আমরা দেখি কি বলছে আমাদের, যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটাকে কত বেগ প্রদান করলে সেটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে। আচ্ছা, ম্যাথটা একটু বোঝো, যে ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, ধরো এটা পৃথিবী। সো পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতা, পৃথিবীর কেন্দ্র ধরো এটা, সো ধরো পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। সো পৃথিবীর কেন্দ্র থেকে, বা আমরা ধরলাম জিনিসটা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এখানে মনে করে একটা স্যাটেলাইট ঘুরতেছিল। এই যে স্যাটেলাইটটা কোশ্চেন অনুযায়ী বলা আছে, এই স্যাটেলাইটটা এই উচ্চতায় আছে, যার দোলনকাল কত, 12 আওয়ার্স। সো আমরা চাই তার যে উচ্চতাটা চেঞ্জ না করে এইখানে তার ব্যাগটাকে কত করে দেওয়া, এমন একটা ব্যাগ দেওয়া যাতে তার দোলনকালটা 12 আওয়ার না বরং 24 ঘন্টা হয়ে যায়। তার মানে কত বেগ প্রদান করলে সেটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে। ভূস্থির উপগ্রহ মানে কি, যখন তার দোলনকাল 24 ঘন্টা হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। সো টি প্রাইম আমাদের 24 ঘন্টা করতে হবে। সো আমরা যদি টাইমের যে ইকুয়েশন, টাইম পিরিয়ডের যে ইকুয়েশন, সেটা যদি আরেকটা বার একটু লক্ষ্য করি, টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। সো এইচ এর মান যদি ফিক্সড থাকে, এই ইকুয়েশনটা এই যে টাইম পিরিয়ডটা সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এখানে পুরো ইকুয়েশনে দেখো 2 পাই জি এম আর এই সবগুলোই তো কনস্ট্যান্ট। তার মানে এখানে টিটা এইচ এর উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট না, অর্থাৎ টি সমানুপাতিক এখানে কি দেখতেছি আমরা, যে রুট ওভার এইচ কিউব। আচ্ছা, উচ্চতা যদি আমরা ফিক্স রাখি, টাইম পিরিয়ড কি কখনোই যা ছিল পূর্বে সেটা চেঞ্জ করা কি সম্ভব? সেটা কিন্তু কখনোই চেঞ্জ করা সম্ভব না। এখন তুমি মনে করো সে যে তার যে টাইম পিরিয়ড 12 ঘন্টা যে ছিল, সেখানে সে যেই ব্যাগে ঘুরতেছে, আমরা ধরলাম একটা ব্যাগ 1200 মিটার পার সেকেন্ডে, ধরে নাও 1200 মিটার পার সেকেন্ডে সে ঘোরার ফলে এই উচ্চতায় সে 12 ঘন্টায় একবার আবর্তন করতেছে। সো বি প্রাইম, অর্থাৎ তুমি চাও এমন একটা ব্যাগে যাতে তোমার দোলনকালটা কত হয়ে যায়, 24 ঘন্টা। কিন্তু ভ্যালোসিটির ইকুয়েশনে কি সেটা আছে? যেমন ভ্যালোসিটির ইকুয়েশন যদি আমরা দেখি, সেটা বি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই ইকুয়েশন থেকেও তো আমরা দেখতেছি যে ভ্যালোসিটির সাথে যে এইচ এর যে সম্পর্ক, সেটাও কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ শুধুমাত্র এইচ এর ডিরেক্ট সম্পর্ক আছে ভ্যালোসিটির সাথে। অর্থাৎ এইচ যদি কনস্ট্যান্ট রাখো, পুরো ইকুয়েশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? সো তুমি কি কখনো মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, মনে করো এই নির্দিষ্ট উচ্চতায় যদি স্যাটেলাইটটাকে বৃত্তাকার পথে আবর্তন করাইতে চাও, ঠিক আছে, তাহলে কি তুমি দুইটা ভিন্ন ভিন্ন ব্যাগ পাবা, যে বি1 বি2 কি সম্ভব? সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বাট তুমি যদি গতিপথ বৃত্তাকার না রেখে অন্য কিছু রাখতে চাও, তাহলে কিন্তু বি1 বি2 দুইটা ভিন্নভাবে সম্ভব। বাট আমরা তো চাই জিনিসটাকে ভূস্থির উপগ্রহে পরিণত করতে, তো আমরা তো চাই সে বৃত্তাকার পথে কমপ্লিট করুক, যাতে তার দোলনকাল 24 ঘন্টা হোক। তার মানে এখানে যে আমাদের যে কোয়েশনে যে জিনিসটা চাইছে, যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে, এটা কি সম্ভব? না, অর্থাৎ এটা হচ্ছে ইম্পসিবল। আমরা ব্যাগকে কখনোই চেঞ্জ করতে পারবো না যদি সে একটা নির্দিষ্ট উচ্চতায় রাখে। সেই নির্দিষ্ট উচ্চতায় ব্যাগের মান সে ফিক্সড, সেটাকে আমরা কখনোই কি চেঞ্জ করতে পারবো না। এখানে দুইটা গ্রহ দেওয়া আছে, এটা হচ্ছে এ গ্রহ আর এটা হচ্ছে বি গ্রহ। এই দুটা কাল্পনিক গ্রহ, তাদের ভর এবং ব্যাসার্ধের মান ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, এবং আমাদের একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ এবি ডিস্টেন্সটা সেটা দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে? 1.5 10⁶ কিলোমিটার। এবং তাদের সংযোগ রেখার মাঝখানের একটা বিন্দু হচ্ছে পি, সেটা হচ্ছে কি মধ্যবিন্দু, অর্থাৎ সমান সমান ভাগে ভাগ করছে দুইটা অংশ। আচ্ছা, গতে আমাদের কি জানতে চাইছে? পি বিন্দুতে লব্ধি মহাকর্ষ প্রাবল্য বের করো। সো এই বিন্দুতে আমাদের মহাকর্ষ প্রাবল্য বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের আগে জানতে হবে মহাকর্ষ প্রাবল্য জিনিসটা কি। সো মহাকর্ষ প্রাবল্য আমরা জানি, মহাকর্ষ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি এবং এটার যে ইকুয়েশন সেটা কি হয়?
F/m, যেখানে Fটা কি মিন করে? মহাকর্ষ বল। সো যেটা আমরা জানি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হইতো, আর এখানে হচ্ছে স্মল এম। এখানে স্মল এমটা হচ্ছে বস্তুর ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে যেই গ্রহের জন্য আমরা মহাকর্ষ প্রাবল্য বের করব সেই গ্রহের বল। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব আমাদের যে তড়িৎ প্রাবল্য যেটা, সেটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে লব্ধি প্রাবল্য কত হবে? যেহেতু আমরা জানি দুইটা ভেক্টর, ওই যে E = F/m, এখানে আমরা তো বলতেছি যে মহাকর্ষ প্রাবল্য এটা একটা ভেক্টর রাশি। সো এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে? আমরা জানি F কে ভেক্টর। সো F এর যে ডিরেকশন, E এর ডিরেকশন কি? সেম ডিরেকশনে। সো মনে করো P বিন্দুতে ছোট্ট একটা m ভরের একটা বস্তু রাখছো, ছোট্ট একটা ভর বা একক ভরের বস্তু চিন্তা করতে পারো। তো এই একক ভরের বস্তুটা এই বস্তুটার সাথে কি করবে? মহাকর্ষ বলে আকর্ষণ করবে। অর্থাৎ এই দুইটার ভিতরে এক ধরনের মহাকর্ষ বল থাকবে, সেটা ডিরেকশন হচ্ছে এই দিকে। সো এই ডিরেকশনের ফলে যে তড়িৎ প্রাবল্য হবে সেটাকে আমরা ই এ ধরলাম। আর ঠিক সিমিলারলি বি বলের জন্য যে মহাকর্ষ প্রাবল্য সেটা কি আমরা ইবি ধরলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আমরা দেখতেছি যে এখানে দুইটা ভেক্টর, তাদের দিক কি হুবহু অপোজিট, তাইলে তাদের লব্ধি আমরা কিভাবে বের করি? আমরা জানি ই নেট হবে দুইটার বিয়োগফল। সো ই অফ এ, এটা হচ্ছে আমরা এটা থেকে আমরা ই অফ বি এর যে মান সেটা বিয়োগ করব। সো ই অফ এ কি হবে? ই অফ এ হবে পি বিন্দুটা জন্য এ এ যে গ্রহটা আছে, সো এই গ্রহের কারণে পি বিন্দুতে যে মহাকর্ষ প্রাবল্য সেইটা, আর সেটা কত? জি এম অফ এ, এগুলোকে জন্য যেহেতু বের করতেছি। আর এখানে কি হবে? আর অফ এ হোল স্কয়ার। এখানে আর অফ এ কি? এইগুলো থেকে এই পি বিন্দুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি? আর অফ এ। আর খেয়াল করো এখানে যে আর অফ এটা, সেটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা তো হচ্ছে এটার ব্যাসার্ধ, একটা হচ্ছে এটার ব্যাসার্ধ, আরেকটা কি? আরেকটা হচ্ছে এখান থেকে এখানের ডিস্টেন্স। বাট তুমি চাইলে জিনিসটা এভাবে নাও করতে পারো। তোমাকে যেহেতু এখানে সম্পূর্ণ দূরত্বটা দেওয়া আছে, এখান থেকে এখানে ডিস্টেন্স কত সেটা সম্পূর্ণটা দেওয়াই আছে, তাহলে তুমি চাইলে এটাকে দুই ভাগ করে ডিরেক্ট আর অফ এ বের করে ফেলতে পারো। ঠিক আছে, এটা মাইনাস কি হবে? জি এম অফ বি ডিভাইডেড বাই আর অফ বি হোল স্কয়ার। এবং আমরা তো জানি আর অফ এ এবং আর অফ বি এই দুটো সমান না, যেহেতু আমরা জানি পি বিন্দুটা হচ্ছে মাঝখানের পয়েন্ট। তাহলে এখানে জি এবং আর স্কয়ার এই দুটো টার্মকে আমরা চাইলে কমন নিতে পারি। সো আমাদের যে মানটা হবে সেটা কি? এম এ মাইনাস এম বি। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা আমরা দেখবো আমাদের রেজাল্ট আসবে 7.03 ইন্টু 10⁻⁴। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য। সো একক যদি লেখো সেটা হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, সো এখন আমরা ঘ নাম্বারটা সলিউশন করি। ঘতে কি চাইছে? এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের একটি নভোযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন হবে? তো আমরা জানি মুক্তিবেগের ইকুয়েশন কি? √2g। এই গ্রহের যেহেতু মুক্তিবেগ, তাহলে এই গ্রহের ভর ডিভাইডেড বাই যেখান থেকে আমরা এটাকে নিক্ষেপ করব সেখান পর্যন্ত দূরত্ব। সো কোথা থেকে নিক্ষেপ করব? এই গ্রহ থেকে, এই গ্রহের পৃষ্ঠ থেকে না। সো এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে, সো পৃষ্ঠ থেকে যেহেতু নিক্ষেপ করতে হবে, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব সেটার ব্যাসার্ধ সমান। আর এ গ্রহের ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। সো সেটাকে আমরা মিটারে নিয়ে গেলাম। সো এখানে যদি সবগুলো ভ্যালু আমরা বসাই, আমরা দেখবো আমাদের রেজাল্ট হবে, এটা হবে 11.186, বা এটাকে আমরা চাইলে 11.2 কিলোমিটার পার সেকেন্ডও লিখতে পারি। আচ্ছা, তো সিমিলারলি আমরা বি ভিউ বের করে ফেলতে পারি। সূত্র একই, √2 GMB ডিভাইডেড বাই বি গ্রহের ব্যাসার্ধ। সো বি গ্রহের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1600 কিলোমিটার। সো সেটাকে মিটারে নিয়ে গেলাম আমরা। আর এখানে যদি ক্যালকুলেশন করি আমরা দেখবো আমাদের রেজাল্ট হবে 2486.69 মিটার পার সেকেন্ড, বা কিলোমিটার পার সেকেন্ডে যদি আমরা নিই 2.48 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই গ্রহ থেকে একটা বস্তুকে আমরা যদি মহাশূন্যে নিতে চাই, তাহলে তাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হয়। আর এখান থেকে যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে পাঠাতে হয় বি গ্রহ থেকে, তাহলে আমাদের কত দিতে হয়? 2.48 কিলোমিটার পার সেকেন্ড।
তার মানে কোন জায়গার ভিতরে আমাদের বেশি গতিশক্তি লাগবে, যে জায়গার ভিতরে বেশি বেগে নিক্ষেপ করা লাগবে। তো এ বেগের বা আমাদের অ্যান্সার কি হবে, এ গ্রহপৃষ্ঠ হতে 1000 কেজি ভরের একটা নবযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন। ওকে, এ এবং বি কোন গ্রহ পৃষ্ঠে হতে 1000 কেজি ভরের একটি নভোযানকে তুমি যদি মহাশূন্যে পাঠাতে চাও তাহলে তোমার বেশি পরিমাণ গতিশক্তির প্রয়োজন হবে। সো এই কনসেপ্টটা অনেকটা মুক্তিবেগের কনসেপ্টের মতো মনে হইতেছে আশা করি। সো মুক্তিবেগে কী ছিল, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা গ্রহকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা অসীমে পাঠাতে চাইতাম তাহলে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি দেওয়া লাগতো। সেই গতিশক্তিটা কি পরিমাণ হবে সেটা আমরা বের করতাম এই কনসেপ্টে, যে যতক্ষণ না পৃথিবী বস্তুটাকে আকর্ষণ করে রাখতেছে, অর্থাৎ পৃথিবী বস্তুর ভিতরে যে একটা আকর্ষণ বল, সেই বলটা যতক্ষণ না অতিক্রম করে বস্তুটা চলে যাইতেছে দূরে কোথাও, বা অ্যাকচুয়ালি অসীমে চলে যেতেছে, কারণ পৃথিবী এবং বস্তুর আকর্ষণ বল তো অসীম পর্যন্ত বিরাজমান, তাহলে আমাকে এই পরিমাণ শক্তি দিতে হবে যাতে বস্তুটা উঠতে উঠতে উপরে উঠতে উঠতে অসীমে চলে যায়। সো কনসেপ্টটা আমি একটু আবার ক্লিয়ার করি তোমাদের, যে ধরো এটা যদি হয় গ্রহ, এই গ্রহ পৃষ্ঠ হতে একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে সেই বস্তুটা অসীমে চলে যেতে হবে যদি তাকে আর পৃথিবীতে না ফিরে আসতা, এই মানে তার শর্ত যদি হয় আর পৃথিবীতে ফিরে আসবে না বা আর ওই গ্রহটাতে ফিরে আসবে না। কারণ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর যে আকর্ষণ বল সেটা দূরত্বের সাথে এইভাবে সম্পর্কযুক্ত 1/r²। তার মানে তুমি অসীমে যাওয়ার ফলে তুমি এফ কি পাইতেছো, 0 পাইতেছো। তাহলে এফ যেহেতু 0 পাইতেছো, বস্তুটাকে আর পৃথিবীতে পড়বে না। ফলে তুমি দেখো যে নর্মালি যদি কোনো বস্তুকে উপরের দিকে আমরা নিক্ষেপ করি সেটা ভূপৃষ্ঠে আবার ফিরে চলে আসে। যদি আমরা এফ ইকুয়ালস 0 করে দেই, ব্যাগে নিক্ষেপ করি বা এমন গতিশক্তি দেই, দুইটা একই কথা মিন করে, সো তখন কি হবে, সে অসীমে যাওয়ার পরে আর কোনো বল অনুভব করবে না, ফলে সে পৃথিবীতে ফিরেও কি আসবে না। সো এটা হচ্ছে সেই শর্তটা আর কি। তাহলে সেই শর্তটা আমরা কিভাবে করতে পারি এখানে, বা এখানে আমরা কিভাবে সেই শর্তটা আরোপ করতে পারি। সো খেয়াল করো, এখানে দুইটা গ্রহ আছে, একটা হচ্ছে তোমার এ গ্রহ, আরেকটা হচ্ছে তোমার বি গ্রহ। দুইটার একেবারে মিড পয়েন্ট পি বিন্দু, এটা আমাদের আপাতত কোনো কাজে লাগতেছে না। আমরা যখন এ গ্রহ নিয়ে কাজ করব, সো প্রথমে আমরা এ গ্রহ নিয়ে কাজ করতে চাইতেছি। সো এ গ্রহ থেকে যদি একটা বস্তুকে আমরা নিক্ষেপ করি, সো একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে নিক্ষেপ করব, ধরো ভি এ ভ্যালোসিটিতে আমরা নিক্ষেপ করলাম, যাতে সে কোথায় চলে যায়, অসীমে চলে যায়, ফলে তার মুক্তিবেগ এখানে প্রাপ্ত হবে। সো ভি এ হচ্ছে এ গ্রহ থেকে মুক্তিবেগ, যেই ব্যাগে নিক্ষেপ করলে সে কি হবে, মহাশূন্য চলে যাবে আর কি। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি, ধরো আমরা এই গ্রহে থেকে যেটা এই বস্তুটাকে নিক্ষেপ করলাম সেই গ্রহটার দুইটা পজিশন আমরা একটু বের করি। দুইটা পজিশনের 1 নম্বর পজিশনটা হচ্ছে আমাদের ওই গ্রহের পৃষ্ঠ, অর্থাৎ এই গ্রহের পৃষ্ঠ হচ্ছে 1 নম্বর পজিশন, আর অসীম হচ্ছে আমাদের 2 নম্বর পজিশন। তো 1 নম্বর পজিশনে যে টোটাল শক্তি, টোটাল এনার্জি, সেটা কত হবে? 1 নম্বর পজিশনে টোটাল এনার্জি, দেখো 1 নম্বর পজিশনে থাকে ভি এ ভ্যালোসিটিতে আমরা নিক্ষেপ করলাম, তাহলে তার ভ্যালোসিটি বা গতিশক্তি হবে 12 mv²। সো 1 নম্বর পজিশনে বস্তুটার ভিতরে এই পরিমাণ গতিশক্তি আছে। আর বিভব শক্তি কত হবে 1 নম্বর পজিশনে? তার বিভব শক্তি কি থাকবে না? অবশ্যই থাকবে, এখানে মহাকর্ষীয় বিভব শক্তি থাকবে। সো মহাকর্ষীয় বিভব শক্তি এখানে এ গ্রহের জন্য তুমি যদি বের করো -g m(a), আর বস্তুর ভর তো 1000 কেজি, স্মল এম ধরলাম এটা, ডিভাইডেড বাই আর। সো আর হচ্ছে এ গ্রহের ব্যাসার্ধ, তাহলে r(a). সো এটা হচ্ছে তোমার এ গ্রহের জন্য, তোমার এটা হচ্ছে তোমার এ গ্রহের জন্য মহাকর্ষীয় বিভব। ঠিক সিমিলারলি এই পুরা সিস্টেমের ভিতরে আর কোনো গ্রহ কি নাই, বা আর কোনো ভর কি নাই? আরেকটা ভর কিন্তু আছে, দেখো বি গ্রহটাও কিন্তু এখানে আছে। তাহলে এই এই যে আমরা যে বস্তুটাকে অসীমে পাঠানোর চেষ্টা করতেছি, সেই গ্রহটা কি বি এর জন্য টান অনুভব করবে না? অবশ্যই করবে। তো বি এর জন্য যদি টান অনুভব করে তাহলে অবশ্যই বি এর জন্য তোমার তার মহাকর্ষীয় বিভব শক্তিটাও থাকবে। ফলে তুমি এখানে -g M(b) ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর। এখানে নিচে আরটা কি হবে, তোমার বি গ্রহের কেন্দ্র থেকে, তোমার যেই বস্তুটাকে নিক্ষেপ করতেছো এই গ্রহ থেকে, ওই
গ্রহের যেই নিক্ষেপ পয়েন্টটা সেই পয়েন্টের মধ্যকার দূরত্ব। অর্থাৎ এক কথা আমরা এই পুরাটা তো আমরা যোগ করতে পারবো না। এখন খেয়াল করো, এই গ্রহ সেটা বস্তুটা যেটাকে আমরা নিক্ষেপ করতেছি সেটা কিন্তু এই গ্রহের কেন্দ্র থেকে নিক্ষেপ করতেছি না আমরা। কোথা থেকে নিক্ষেপ করতেছি? পৃষ্ঠ থেকে। অর্থাৎ বি গ্রহের কেন্দ্র থেকে এ গ্রহের কেন্দ্র পর্যন্ত দূরত্ব কিন্তু ছিল 1.5 ইন্টু 10⁶। 1.5 ইন্টু 10⁶ ছিল এ গ্রহের কেন্দ্র থেকে বি গ্রহের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই দূরত্ব থেকে যদি আমরা এ গ্রহের ব্যাসার্ধ যদি বিয়োগ দিই আর অফ এ, তাহলে আমাদের কোন দূরত্বটা পাইতেছি আমরা? সেটা আমরা পাইতেছি ধরো এই যে বি গ্রহের কেন্দ্র থেকে এ গ্রহের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, যেটাই আমরা এখানে নিতে হবে আর কি। অর্থাৎ বস্তুটাকে আমরা ধরো এখান থেকে নিক্ষেপ করতেছি, এই উপরের প্রান্ত থেকে নিক্ষেপ করতেছি এ গ্রহের, সেটা চিন্তা না করে তুমি চিন্তা করতে পারতা এ গ্রহের এই পয়েন্ট থেকে নিক্ষেপ করতেছো। সো তখন তোমার আর এর ভ্যালু 1.5 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই আর অফ এ, এটা হবে তোমার টোটাল এনার্জি। সো 2 নম্বর পজিশন কি? ইনফিনিটি। ইনফিনিটিতে তার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি। সো ইনফিনিটি যাওয়ার পর একটা শর্ত হচ্ছে কি বস্তুটা সেখানে যা স্থির হয়ে যাবে, আমরা সেটা বাই কনভেনশন ধরে নিতেছি। তাহলে ইনফিনিটিতে অবশ্যই তার গতিশক্তি থাকবে না, এবং বিভব শক্তি কি থাকবে? চিন্তা করো, এই দূরত্বটা যদি নিচের যে দূরত্বটা যদি অসীম হয় তাহলে উপরে তুমি যাই বসাও না কেন 0 হবে এ গ্রহের জন্য। ঠিক সিমিলারলি বি গ্রহের জন্য কি হবে? 0 হবে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা এনার্জি কনজারভেশন দিয়ে আমরা দেখতে পারি হাফ এম ভি এ স্কোয়ার মাইনাস জি এম অফ এ স্মল এম ডিভাইডেড বাই আর অফ এ মাইনাস জি এম অফ বি স্মল বি ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10⁶ মাইনাস আর অফ এ ইকুয়ালস 0। ইকুয়াল 0 না হয় আমরা এখানে এই বাকিগুলোকে ওই পাশে নিয়ে যেতে পারি, ফলে আমরা এরকম একটা ইকুয়েশন রইলো। তাহলে এখানে স্মল এম দেখো কাটা যায়, স্মল এম ওই পাশ থেকে কাটা যায়। সো কাটা যদি যায় এখানে, তাহলে ভি এ ইকুয়ালস কত হবে? 2g, একটু দাঁড়াও, 2g m অফ এ ডিভাইড বাই আর অফ এ, 2 দিয়ে সব আমরা গুণ দিয়ে দিতেছি একসাথে, প্লাস 2g m অফ বি ডিভাইড বাই 1.5 ইন্টু 10⁶ মাইনাস আর অফ এ রুট ওভার অফ এইটা। সো এটা হচ্ছে আমাদের এই গ্রহ থেকে কি পরিমাণ ব্যাগের নিক্ষেপ করতে হবে, বা ব্যাগ থেকেই আমরা শক্তিটা অনুমান করতে পারবো আর কি, যে কি পরিমাণ শক্তি তাকে নিক্ষেপ করা লাগতেছে, অর্থাৎ হাফ অফ এম ভি স্কোয়ার আর কি যেটা। সো একটা ভ্যালোসিটির মান আমরা এখানে পাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন আমরা এই গ্রহ শেষ, এখন আমরা বি গ্রহের জন্য একটু বের করব। সো বি গ্রহ, সো বি গ্রহের জন্য যদি আমরা বের করি তাহলে আমাদের শক্তির 1 নাম্বার এবং 2 নাম্বার ফর্ম কিন্তু মোটামুটি সেমই থাকতেছে, সামান্য একটু আমাদের পরিবর্তন হবে। যেমন হাফ অফ এম ভি অফ বি স্কোয়ার মাইনাস জি এম অফ বি ডিভাইড বাই আর অফ বি মাইনাস জি এম অফ বি, সরি স্মল এম আছে একটা, এম অফ বি ইন্টু এম ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10⁶ মাইনাস আর অফ বি। এবং 2 নাম্বার পজিশনে আমাদের টোটাল এনার্জি কত? 0 প্লাস 0 প্লাস 0, ফলে আমরা এখানে লিখতে পারি কি হাফ অফ এম ভি ভি স্কোয়ার ইকুয়ালস আমার জি ক্যাপিটাল এম বি স্মল এম ডিভাইডেড বাই আর বি প্লাস জি ক্যাপিটাল এম বি স্মল এম 1.5 ইন্টু 10⁶ মাইনাস আর অফ বি। সো স্মল এমটা কাটো এখান থেকে, স্মল এম যদি কাটো এখানে, তুমি এখানে ভি এর মান বের করতে পারবা, সেটা হবে তোমার রুট ওভার 2g m অফ বি আর অফ বি প্লাস 2g m অফ বি 1.5 ইন্টু 10⁶ মাইনাস আর অফ বি। সো ইকুয়ালস দিলে ভি অফ বি এর একটা মান বের হবে। সো আমাকে কোয়েশ্চেনে তো জিজ্ঞেস করছিল যে কোন গ্রহে মহাশূন্য পাঠাতে বেশি পরিমাণ গতিশক্তি প্রয়োজন কি না। এখন তুমি একটু খেয়াল করো, ভি অফ এ এবং ভি অফ বি দুইটা কি সমান ভ্যালু আসবে কি? কখনোই সমান ভ্যালু আসবে না, কারণ দেখো ভি অফ এ এবং ভি অফ বি এর যেই, আচ্ছা এখানে আমাদের একটু ভুল গেছে, আমরা যখন এ গ্রহের জন্য যখন বের করব তখন ভর কিন্তু এ গ্রহের ভরে নিতে হয়, বুঝছো? এটা একটু খেয়াল রাখো। সো এম অফ এ, আচ্ছা যদি খেয়াল করো এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন কিন্তু ভিন্ন ইকুয়েশন, ফলে তোমার রেজাল্টও কি হবে? ভিন্ন হবে। সো ভি অফ এ আর ভি অফ বি সমান না। সো দুইটা
ভেলোসিটি বের করার মাধ্যমে আমরা বের করতে পারবো যে কাদেরকে বেশি পরিমাণ গতিশক্তি দেওয়া লাগতেছিল, কারণ ওই যে ভেলোসিটি ভি অফ এ স্কোয়ার হাফ অফ এম, এই পরিমাণ শক্তি তোমার এ গ্রহ থেকে তাকে নিক্ষেপ করার জন্য লাগতেছিল, আর হাফ অফ স্মল এম ভি অফ ভি স্কোয়ার, এই পরিমাণ শক্তি তোমার ভি গ্রহ থেকে তাকে নিক্ষেপ করার জন্য শক্তিটা প্রয়োজন ছিল। তাহলে স্মল এম তো আমরা জানি, ভি অফ এ ভি অফ বি বের করাটাই আমাদের মেইন টার্গেট ছিল এখানে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে তোমাকে 6400 কিলোমিটার এবং পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল দেওয়া আছে 24 ঘন্টা। তার মানে এটা হচ্ছে পৃথিবীর আবর্তনকাল টি এর মান। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তোমাকে ইউজ করতে বলছে 9.8 মিটার পার সেকেন্ড এবং গতে হিসাব করতে বলছে পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে তার অভিকর্ষ ত্বরণের মান কত। সো এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে পৃথিবীর যে এই নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের জন্য যে রিজনটা সে আমরা জানি, সেই রিজনটাকে আমরা বলি আহ্নিক গতি। তাহলে পৃথিবীর যে আহ্নিক গতি আছে সেটার কারণে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের মানটাই বের করতে বলছে আমাকে। তার মানে জি ল্যামডা বের করতে বলছে, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা জানি জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তার মানে আমাদের ওই পজিশনে, ল্যামডা পজিশনে বিশেষ করে আমার যদি অভিকর্ষ ত্বরণ বের করতে হয় তাহলে আমাকে প্রথমত ল্যামডার ভ্যালু দরকার, যেটা প্রশ্নে দেওয়াই আছে 60 ডিগ্রি অক্ষাংশ। তারপর দরকার ওমেগার মান। আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, অর্থাৎ 2 পাই ডিভাইড বাই 86,400। তুমি এটাকে এসআই এককে নিয়ে গেলা, তাহলে এটার রেজাল্ট হবে 7.27 ইন্টু 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আর তারপর ক্যাপিটাল আর এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6 মিটার, কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেলাম। তার মানে পৃথিবীর যে পৃষ্ঠে, সেই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ইউজ করতে বলছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে জি ই এর মান হবে 9.8 মাইনাস 7.27 ইন্টু 10⁻⁻5 হচ্ছে ওমেগার মান, এটার স্কোয়ার। ক্যাপিটাল আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 ইন্টু কজ অফ 60 স্কোয়ার। ঠিক আছে, সো সবগুলো ভ্যালু যদি ক্যালকুলেটর বসাও তোমার দেখবা তোমার পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ আসতেছে 9.7915 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.7915। আচ্ছা, ঘতে বলছে যদি পৃথিবীর যে ঘূর্ণন, সেই ঘূর্ণন বর্তমানের চেয়ে 10 গুণ বৃদ্ধি পায় তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মানের অর্ধেকে পরিণত হবে কিনা। সো বিষুবীয় অঞ্চলের কথা যদি আমি বলি, বিষুবীয় অঞ্চল হচ্ছে ওই পজিশন যেখানে তোমার ল্যামডার ভ্যালু 0 ডিগ্রি, অর্থাৎ পৃথিবীটা যদি হয় এরকম গোল, চিন্তা করো এই পৃথিবীর এই কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্সটা, এটা যদি হয় ব্যাসার্ধ, তাহলে এই যে হরিজন্টাল এই ডিস্টেন্সের সাথে যে অ্যাঙ্গেলটা তোমার তৈরি করতেছে বস্তুটা, সেই বস্তুটা 0 ডিগ্রি হবে। তার মানে বস্তুটা কোন পজিশনে থাকবে? এই পজিশনে। তাহলে এই পজিশনে যদি কোনো বস্তু থাকে তখন এটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, সো বিষুবীয় অঞ্চল। তাহলে সেই বিষুবীয় অঞ্চলে আমাদের জি এর মানের অর্ধেক হবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে পূর্বের কেসে যে ভেলোসিটির মান চেঞ্জ করার আগে এখানে বলছে না ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের 10 গুণ বেশি হয়ে গেলে, তাহলে সেই 10 গুণ বেশি হওয়ার আগে যখন ওমেগা ছিল 7.27 ইন্টু 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড যখন ভেলোসিটি ছিল, তখন আমাদের যে ওজন, বিষুবীয় অঞ্চলে যে ওজনের মানটা, সেটাকে যদি আমরা ওমেগা নট হিসাব করি, সেই ওমেগা নটের ভ্যালুটা কত হবে? এম ইন্টু জিই, সরি জিই না, আমরা জি ল্যামডা যদি লিখি এখানে, তাহলে এম ইন্টু জি ল্যামডার ইকুয়েশন কি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বাট যেহেতু তোমার কজ ল্যামডার ভ্যালু 0, যেহেতু তোমার ল্যামডার মান 0, তাহলে কজ স্কোয়ারের মান কত হবে? কজ স্কোয়ার ল্যামডার মান 1 হবে। তার মানে এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে তোমার ডাব্লিউ নটের ভ্যালু। বাট যেহেতু আমাকে পরিবর্তিত কেসে আমার যে ওমেগা প্রাইমটা, সেটাকে আমি 10 গুণ বৃদ্ধি করতে বলছে, তার মানে আগের সাথে আমি এটার 10 গুণ যোগ করব। তো এটা যদি করি তাহলে আমার যে ল্যামডা হবে সেটা হবে 7.997 ইন্টু 10⁻⁻4 রেডিয়ান পার সেকেন্ড। তখন এই কেসের ক্ষেত্রে যে আমাদের ওজন হবে, পরিবর্তিত ওজন,
আচ্ছা, দুইটাই দেখতে, ধরো এটা ডাব্লিউ প্রাইম আমি বললাম, সেটা কি হবে এম জি ল্যামডা প্রাইম। তাহলে সেটার ইকুয়েশন হবে কত, এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এবং এখানেও আমরা জানি যে কজ স্কোয়ার ল্যামডার মান 1 হবে এবং ওমেগা প্রাইম স্কোয়ারের মান এখানে ভিন্ন হবে। তাহলে এম ইন্টু জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার ইন্টু আর। এখন তুমি যদি দুইটার বিয়োগফল করো অথবা দুইটাকে ভাগ দাও, ডাব্লিউ নটকে ডাব্লিউ প্রাইম দিয়ে, অথবা আমরা ডাব্লিউ নটকে ডাব্লিউ প্রাইম দিয়ে ভাগ না দিয়ে ডাব্লিউ প্রাইমকে ডাব্লিউ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা বুঝবো কত গুণ বৃদ্ধি পাইছে ওজন। তো এটা যদি ভাগ দাও, উপরে হবে তোমার এম ইন্টু জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার আর, আর নিচে হবে এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখো এম এম কিন্তু কাটা চলে গেছে, তার মানে উপরে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের মানটাই লিখতে হবে যে তোমার ওই পজিশনে অভিকর্ষ ত্বরণের মান কত ছিল। তাহলে জি এর মান হচ্ছে আমাদের 9.8, ওমেগা প্রাইমের মান তো আমরা বের করলাম, ক্যাপিটাল আর এর মানও আমরা জানি, এখানেও সেম, জি এর মান 9.8, ওমেগার মান জানি, ক্যাপিটাল আর এর মান জানি। তাহলে আমাদের উপরে যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটা হবে 5.71 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 এবং নিচে হবে 9.8 মিটার। আচ্ছা, নিচেরটা তো তুমি গতে বের করছো, আচ্ছা গতে গিয়ে বের করছো না, গতে বের করা হয়নি, তার নিচেরটা হবে তোমার 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর। সো এই দুইটা ভ্যালু যদি ক্যালকুলেট করি, সো এটার ভ্যালু হবে 0.584। তাহলে এটা কি 0.5 সমান হয়েছে? এক্সাক্ট সমান তো হয় নাই। তাহলে এক্সাক্ট সমান যদি না হয় তাহলে তুমি এখানে বলতে পারবে না অর্ধেক হয়েছে। তাহলে তোমার অ্যান্সার কি হবে? অর্ধেক হবে না। দেখো কি বলা আছে উদ্দীপকে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে এত এত, পৃথিবীর পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করে উপগ্রহটি যদি আরও এত কিলোমিটার দূরে সরলে তার বেগ কী হবে? অর্ধেক হবে। আমাদের গতে যে জিনিসটা বের করতে বলছে, উদ্দীপক অনুসারে গ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। আচ্ছা, জিনিসটা যদি একটু চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করো। সে ধরো এটা হচ্ছে পৃথিবী, ধরো সেই পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটা আমাদের মান দেওয়া আছে কত? 6400 কিলোমিটার। এখন পৃথিবীর পৃষ্ঠ যেটা আছে সেই পৃষ্ঠ থেকে আরও 1000 কিলোমিটার দূরে। সো আমরা ধরলাম এই বিন্দুতে একটা স্যাটেলাইট আছে। সো এটা হইতে পারে কৃত্রিম স্যাটেলাইট অথবা প্রাকৃতিক স্যাটেলাইট, যে কোনো ধরনের স্যাটেলাইট হতে পারে। সো ধরলাম আমরা ম্যাথের স্বার্থে কৃত্রিম স্যাটেলাইটই ধরলাম। যেই ধরনের স্যাটেলাইটই হোক সেটার যে দূরত্ব, মনে করো সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, সেই এইচের মান কত? 1000 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের বের করতে বলছে কি, উপগ্রহটির প্রাথমিক অবস্থানের জন্য পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব। এখন যেই জিনিসটার জন্য হয় এটার মিনিং হচ্ছে তার ক্ষেত্রতে, অর্থাৎ আমরা তো জানি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু তাদের একটা নিজস্ব ক্ষেত্র থাকে, যেটাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলি। ঠিক যেমন উপগ্রহ যেটা সেটারও যেমন তার নিজস্ব ক্ষেত্র আছে, পৃথিবীর জন্য কি তার নিজস্ব ক্ষেত্র আছে। সো পৃথিবীর যে ক্ষেত্র আছে আমাদের এখানে বিবেচনা করতে বলছে, পৃথিবীর ক্ষেত্রের ভিতরে এই যে স্যাটেলাইটটা সেটাকে এখানে আমাদের আনা হচ্ছে। তার মানে পৃথিবীর যেহেতু এখানে ক্ষেত্র, তাহলে বিভবটা কার বের হবে? সে পৃথিবীর বিভব। এখন কত দূরত্বে আমাদের বিভবটা বের করতে হবে? এই যে আর প্লাস এইচ দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে এই বস্তুটার বিভব কত? তো সেটা যদি আমাদের বের করতে হয়, আমরা জানি মহাকর্ষীয় বিভব, সেটার ইকুয়েশন হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, বা স্মল আর যদি লিখতাম সেটা কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব বোঝাইতো। এখন কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব তো আর প্লাস এইচ, তাহলে আমরা জি এর মান তো জানি, জি এর মান বসাবো এখানে এম। এখানে কার ক্ষেত্র? যার ক্ষেত্র তার ভর। এখানে যেহেতু পৃথিবীর ক্ষেত্র, তার মানে আমাদের এখানে ভরটাও কার নিতে হবে? পৃথিবীর নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 6400 প্লাস 1000 কিলোমিটার, বাট এটাকে আমরা চাইলে মিটারে নিয়ে যেতে পারি। মিটারে যদি নিই, আমরা ক্যালকুলেশন যদি করি, আমাদের দেখবো অ্যান্সার -5.41 ইন্টু 10⁻7 ভোল্ট আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন চলো আমরা ঘ নাম্বারের কোয়েশ্চেনটা দেখি কি চাইছে।
নভোচারীর ধারণাটা ঠিক কি? আচ্ছা, কি ধারণা করছে সে? নভোচারী মনে করে উপগ্রহটিকে যদি আমরা আরও, অর্থাৎ আগে যে 1000 কিলোমিটার দূরত্ব ছিল, এখন মনে করো আরও আমরা কত নিলাম, 22200 কিলোমিটার, এই দূরত্বে মনে করে নিয়ে আসলাম স্যাটেলাইটটা। তাইলে এই অবস্থানে তার ব্যাগ মনে করো V1, এই অবস্থানে তার ব্যাগ মনে করো V2। তাইলে এই যে V2, সেটা কি V1-এর অর্ধেক হবে নাকি অর্ধেক হবে না, সেই জিনিসটাই আমাদের যাচাই করতে হবে। সো আমরা তো জানি যে স্যাটেলাইটের যে ভ্যালোসিটি, সেটার ইকুয়েশন কি? আমরা জানি স্যাটেলাইটের ভ্যালোসিটির ইকুয়েশন হচ্ছে √g(m) ডিভাইডেড বাই স্মল আর, যেখানে স্মল আর বোঝাইতেছে স্যাটেলাইটটা যেই গ্রহের চারদিকে ঘুরতেছে সেই গ্রহের কেন্দ্র থেকে তার দূরত্ব। সো এই পুরো ইকুয়েশন থেকে আমরা দেখতে পাইলাম জি এবং ক্যাপিটাল এম এই দুটাই কি কনস্ট্যান্ট, তার মানে ভি কার উপর ডিপেন্ড করতেছে? ভি সমানুপাতিক 1/r, অর্থাৎ ভি আর এর √r এর কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি V2/V1 বের করি, V2/V1 মানে কি? এই যে 2 নং অবস্থানে যেই ব্যাগ, সেটা যদি 1 নং অবস্থানে ব্যাগ দিয়ে ভাগ দেই, সো এটাও সূত্রটা কী হবে, যেহেতু আর এর উপর নির্ভরশীল ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে V2 অর্থাৎ এই অবস্থানে যে দূরত্বটা সেটা বসবে নিচে। তো সেই দূরত্বটা কত? এখানে হচ্ছে 22,200 কিলোমিটার, এখানে কত 100 কিলোমিটার, তার মানে 23,200 কিলোমিটার। তার সাথে আবার 6,400 যোগ করো, তাহলে হবে 29600 কিলোমিটার। আচ্ছা, আর হচ্ছে V1 কি? V1 হচ্ছে এই অবস্থানে তার যে ভ্যালোসিটি সেটা। এখন এই অবস্থানে সে কতটুকু উচ্চতায় আছে কেন্দ্র থেকে? সেটা হচ্ছে r+h, অর্থাৎ 6,400-র সাথে 1,000 যদি যোগ করি 7,400 কিলোমিটার। তাহলে কিলোমিটার কিলোমিটার যদি আমরা কাটি, আমরা দেখবো এখানে, আচ্ছা 74 আর 296 যদি কাটো, এখানে 4 হবে, আর দুইটা জিরো চাইলে কাটতে পারো। সো 1/4 বা 1/4 যদি আমরা করি, সেটাকে হাফ লিখতে পারি। এটার মিনিং কি? V2 যে মানটা, সেটা হচ্ছে হাফ ইন্টু V1, অর্থাৎ সেটা কি বোঝাইতেছে? 2 নং অবস্থানে যেই উপগ্রহের যে ভ্যালোসিটি, সেটা 1 নং গ্রহের যে ভ্যালোসিটি তার কি অর্ধেক। সো তার মতামত কি, তার ধারণাটা ঠিক আছে। দুইটা গ্রহের মুক্তিবেগের মান তোমাকে দেওয়া আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এবং 5.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমার যে প্রথম গ্রহ আছে, সেই প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ, এবং উভয় গ্রহের পৃষ্ঠ হতে তুমি 4 মিটার পার সেকেন্ড বেগের দুইটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। তাহলে তোমাকে প্রশ্ন করছে উদ্দীপকে উল্লিখিত দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত কত। সো প্রথমত আমরা যদি দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত বের করতে চাই, তাহলে আমাদের মুক্তিবেগের ইকুয়েশন ইউজ করা লাগবে। সো আমরা জানি মুক্তিবেগের যে জেনারেল ইকুয়েশন, সেটা হচ্ছে v = √2 ক্যাপিটাল G ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল R। যদি তুমি পৃষ্ঠের জন্য মুক্তিবেগ বের করতে চাও, তাহলে আমরা ধরে নিতেছি বাই ডিফল্ট, যেহেতু বস্তু দুইটাকে তুমি উভয় গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করছো, তাহলে সেই পৃষ্ঠ থেকেই তার যেই মুক্তিবেগের সেটার মান আমরা বের করতেছি। তাহলে সেই পৃষ্ঠের জন্য তোমার এখানে দূরত্ব নিতে হবে কত? তার ব্যাসার্ধ। তাহলে আমি ধরলাম যে এখানে দুইটা গ্রহ আছে, একটা হচ্ছে A গ্রহ আর একটা হচ্ছে B গ্রহ। তাহলে A গ্রহের যে ভর, সেই A গ্রহের ভরটাকে ক্যাপিটাল M এ ধরলাম, সেটা যদি M হয়, তাহলে আমাদের B গ্রহের ভর কত হবে? সেটা হবে ক্যাপিটাল M/8। প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের 8 গুণ, তাহলে দ্বিতীয় গ্রহটাকে তুমি M ও V ধরছো, যেটা হচ্ছে M/8। সো M/8 এর 8 গুণ হচ্ছে কত? M। ঠিক আছে, অথবা চাইলে উল্টা ধরতে পারতাম, M কে M ধরলে MB কে 8M ধরতে পারতাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো এখন ব্যাসার্ধ যদি আমরা চিন্তা করি, প্রথম গ্রহের ব্যাসার্ধ, সেটাকে তুমি যদি ক্যাপিটাল R ধরো, এবং দ্বিতীয় গ্রহের ব্যাসার্ধ সেটা যদি ক্যাপিটাল RB ধরো, তাহলে RA অনুপাত RB এই ভ্যালুটার মানে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবং আমাকে দুইটা ইনফরমেশন দিছে যে আমার V of A অর্থাৎ A গ্রহের যে মুক্তিবেগ, সেটার মান হচ্ছে 11.2 বা 11200 মিটার পার সেকেন্ড, এবং V of B আমাকে দেওয়া আছে 5.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 5200 মিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি দুইটা ইকুয়েশন আমরা ভাগ দিই, যে V of A ডিভাইড বাই V of V, তাহলে এখানে উপরে আমি লিখতে পারি
রুট ওভার 2 ক্যাপিটাল জি এম অফ এ ডিভাইডেড বাই আর এ, এবং এখানে হবে 2 ক্যাপিটাল জি এম অফ বি ডিভাইড বাই আর বি। যেহেতু জি তোমার মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এখানে রুট ওভার 2g এটা কাটাকাটি যাবে, তাহলে ভি এ বাই ভি বি, এটার যে রেজাল্ট তোমার হবে সেটা তুমি পাবা এম এ আর বি ডিভাইড বাই এম বি আর এ। ঠিক আছে, তাহলে এখানে এম এ এম বি ভি এ ভি বি এই চারোটার মান যদি আমরা বসাই, তাহলে আমরা এখানে আর এ বাই আর বির যেটা সেটার ইকুয়েশন সেটার অনুপাত আমরা পাবো। সেই অনুপাত যদি তুমি করো, সেই অনুপাত আকারে এরকমভাবে আসবে 1.721 ডিভাইড বাই 1, অথবা অনুপাত আকারে লিখলে 1.721 অনুপাত 1 হবে কি উদ্দীপকের দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত। ঘতে বের করতে বলছে উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কি না। আচ্ছা, এটা কেন জিজ্ঞেস করলো আমাকে যে উভয় গ্রহ সমান উচ্চতায় উঠতে পারবে কি না? কারণ খেয়াল করো, দুইটা গ্রহের কিন্তু তোমার ভর এবং ব্যাসার্ধ, সেই গ্রহের ভর গ্রহের ব্যাসার্ধ সেটা কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ। এখন আমরা তো জানি গ্রহের ব্যাসার্ধ যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তোমার অভিকর্ষ ত্বরণ কিন্তু রুট ওভার ক্যাপিটাল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। সো গ্রহের ব্যাসার্ধ এবং গ্রহের ভরের উপর কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণ ডিপেন্ড করে। তাহলে দুইটা গ্রহের অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন ভিন্ন হবে এবং সমান উচ্চতায় উঠতে পারে। আমরা ধরলাম তুমি যদি কোনো একটা বস্তুকে 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তাহলে সে কতটুকু উচ্চতায় উঠবে। এটা যদি জেনারেলাইজ একটা কোয়েশ্চেন করতাম, সেটার ইকুয়েশন তোমার কী ছিল? এইচ ইকুয়ালস ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। সো যে কোনো ভ্যালোসিটি নিয়ে তুমি যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করো, তাহলে সেটাকে তুমি সর্বোচ্চ এইচ ম্যাক্স হাইটে তুলতে পারবা, এবং সেটার জন্য তোমার ভ্যালোসিটির মান জানা লাগবে এবং জি এর মান জানা লাগবে। আচ্ছা সরি, এখানে আর জি হবে না, এইচ ইকুয়ালস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে ভ্যালোসিটি এবং জি এই দুইটার মান জানা লাগবে। প্রশ্নে আমাকে ভ্যালোসিটি বলা আছে যে তুমি দুইটা গ্রহ থেকেই কি সেম ভ্যালোসিটিতে নিক্ষেপ করছো। তাহলে যদি সেম ভ্যালোসিটি নিক্ষেপ করো, তাহলে তোমার এখানে এইচ ম্যাক্সও কী হওয়া উচিত? সেম হওয়া উচিত ছিল। কিন্তু আমরা জানি দুইটা গ্রহের যে ক্যাপিটাল জি, সেই ক্যাপিটাল জি এর মান কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন হবে। ফলে আমরা বলতে পারি কি সর্বাধিক উচ্চতা যেটা সেটাও কী হবে? ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমি যদি বলি যে এইচ এ ডিভাইড বাই এইচ বি, সেটার ইকুয়েশন কী হবে? ভি স্কোয়ার ডিভাইড বাই 2GA, আর এইচ বি তুমি লিখতে পারো ভি স্কোয়ার ডিভাইড বাই 2GB। তাহলে এখানে ভি স্কোয়ার বাই 2টা কাটাকাটি যাইয়া উপরে থাকবে তোমার জি অফ বি আর নিচে থাকবে জি অফ এ। তার মানে তোমার বের করতে হবে জি অফ বি ডিভাইড বাই জি অফ এর যেই অনুপাত, সেটা আমাদের বের করতে হবে। এখন জি অফ এ এবং জি অফ বি এর অনুপাত আমরা কোত্থেকে পাবো? সেটা পাওয়ার জন্যই আমরা আবার মুক্তিবেগের ইকুয়েশন ইউজ করব। কারণ মুক্তিবেগের কিন্তু আরেকটা ইকুয়েশন ছিল, সেটা আমরা জানি রুট ওভার 2g ক্যাপিটাল আর, এরকমভাবে আমরা মুক্তিবেগ লিখতে পারি। তাহলে ভি এ বাই ভি বি এটাকে তুমি চাইলে রুট ওভার 2GA ইন্টু আর এ এবং রুট ওভার 2GB ইন্টু আর বি এর অনুপাতে কিন্তু আমরা লিখতে পারি। এখানে আমরা ভি এ ভি বির মান জানি, আর এ এবং আর বির যে অনুপাত সেটা কিন্তু তুমি গরুর গতে বের করছো। সো গ নাম্বারের যে আর এ আর বির অনুপাত সেটা এখানে বসাবা, তাহলে তুমি এখানে জিবি অনুপাত জিএ পাবা। ঠিক আছে, তাহলে জিএ অনুপাত যদি জিবি বের করো, তাহলে এটার মান দেখবা 2.6958 এটা আসতেছে তোমার অনুপাত। তাহলে সেই অনুপাতটা তুমি যদি এখানে বসাই দাও, তাহলে তুমি লিখতে পারবা এইচ এ বাই এইচ বি ইকুয়ালস 1/2.6958, যেটার মান হয় 0.3709। তাহলে এখানে তুমি বলতে পারো এইচ এ ডাজেন্ট ইকুয়ালস টু এইচ বি। তাহলে উভয় বস্তু নিজ গ্রহপৃষ্ঠ থেকে সমান উচ্চতায় উঠতে পারবে না।